যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য 7টা সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টগুলো অবশ্য আমাদের দেওয়ানি মামলার সাথে অনেকগুলো জড়িত, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেমন তামাদি আইন, যেমন দেওয়ানি কার্যবিধি, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেখানে থেকে বাংলাদেশ বার কাউন্সিলে 10 মার্কের এমসিকিউ থাকে। এই ভিডিওটা সাধারণ ব্যক্তির জন্য প্রযোজ্য। আপনি যদি আইন বিষয় নাও জানেন, অ্যাটলিস্ট এই আইনের মূল কনসেপ্টটাকে আপনি বুঝতে পারবেন এবং আইনের মধ্যে কোন ধারায় আপনি মূল কি প্রতিকারটা পাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারবেন। যারাই এখনো সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে যাদের এখন ধারণাটা হয় নাই, তাদের জন্য কিন্তু ভিডিওটা। তো জাস্ট আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, তবে অবশ্যই বারবার দেখে মুখস্থ করে নেবেন। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই আইনের অধীনে প্রতিটা প্রতিকার হচ্ছে বিচারকের জন্য ইচ্ছাধীন। সে চাইলে আপনাকে দিতে পারে, সে চাইলে নাও দিতে পারে, আপনি তাকে দিতে বাধ্য করতে পারবেন না। এই আইনটা তৈরির উদ্দেশ্য এবং ইতিহাস যদি আপনি একটু পড়েন, এই আইনটা পূর্বে ছিল আমাদের চুক্তি আইন। সবাই জানেন কন্ট্রাক্ট অ্যাক্ট এখনো আছে, চুক্তি আইন 1872। এইটা হচ্ছে আমাদের 1877। তো 1872 সালে যেটা হইতো, ব্যক্তির সাথে ব্যক্তির যদি কোনো সিভিল রং হইতো, কোনো চুক্তি কেউ ভঙ্গ করতো, জমি বিক্রি করা রিলেটেড, এগুলো সব কিছুর প্রতিকার কি ছিল? যেমন আমরা বলি প্যারাসিটামল 3 বেলা, এটা সবগুলার প্রতিকার ছিল ক্ষতিপূরণ। আপনি কারোর সাথে কি করছেন, কোনো বায়নামা করছেন, টাকা পয়সা নিচ্ছেন, পরবর্তীতে সম্পত্তিটা বিক্রি করতেছেন না, তো কোনো প্রতিকার ছিল না, শুধু জাস্ট একটু ক্ষতিপূরণ আর টাকাটা ফেরত পাইতেন। তো পরবর্তীতে দেখা গেল যে না, এমন কিছু জিনিস আছে যেগুলোর ক্ষতির পরিমাণটা শুধু টাকা পয়সা দিয়ে সম্ভব না। তো আমরা ওই জিনিসটাই দিব যে জিনিসটা ব্যক্তি চুক্তিবদ্ধ হয়েছিল। তো এই জন্য আমাদের কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইন। তারপরেও এই উদ্দেশ্য আসার পরেও এটাকে বলা হচ্ছে যে এটা বিচারকের বা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। বিচারক ইচ্ছা করলে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। এটা কোনো বিচারকের জন্য ম্যান্ডেটরি না যে আপনি মামলা দায়ের করছেন বলেই বিচারক আপনাকে প্রতিকারটা দিবে, এটা মনে রাখবেন। এই আইনে সর্বপ্রথম আমরা সেকশন নাম্বার 8, এটি মনে রাখবেন। 8 নাম্বার সেকশনে আমরা পাবো সম্পত্তির দখল উদ্ধার। তাহলে 8 নাম্বারে হচ্ছে আমাদের সম্পত্তির দখল উদ্ধার। জাস্ট এইটা আপনি একটু মুখস্থ করে নেন, সম্পত্তির দখল পুনরুদ্ধার। তাহলে একটা প্রতিকার হচ্ছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। এইটার সাথে সাথে আমরা পাবো সেকশন নাম্বার 9 পাবো, যেটা গুরুত্বপূর্ণ। এখানেও হচ্ছে যে দখল লাভ। প্রথমটা হচ্ছে রিকভারি ও পজেশন, যেখানে আপনার মালিকানা থাকবে, আপনার কাছে দলিল থাকবে। এরকম আপনার মালিকানা আছে, দলিল আছে, এইরকম ক্ষেত্রে যদি আপনি সিপিসি অনুসরণ করে মামলা করেন, তাহলে এখানে হচ্ছে সিপিসি অনুসরণ করে মামলা করতে হবে। কত দিনের মধ্যে? আমাদের তামাদি আইনের 144 এবং 142 মোতাবেক আমরা জানি 12 বছরের মধ্যে যদি আপনি কি করেন 2% কোর্ট ফি দেন। কোর্ট ফিটা সর্বোচ্চ হয় 46,000 টাকা, এটাও মনে রাখবেন। 2% হিসাবে কোর্ট ফি হিসাব করে 46,000 টাকা ম্যাক্সিমাম হইতে পারে। এটা দিয়ে মামলা দায়ের করলে 8 ধারা বলতেছে সম্পত্তির দখলটা তারা উদ্ধার করে দিবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম প্রতিকার পাইলেন। আপনার কাছে যদি ওনারশিপ থাকে, আপনি যদি ইনটাইটেল হন, দলিলপত্র থাকে, দলিল দস্তাবেজ থাকে, আদালতে ডিক্রি থাকে, যেটাই থাকুক, 8 ধারার অধীনে মামলাটা যদি আপনি দায়ের করেন, তাহলে অবশ্যই আপনার সম্পত্তির দখল আপনি উদ্ধার করতে পারবেন। এখন 9 ধারাটা রাখা হয়েছে, যেমন আমাদের নতুন ভূমি আইনও কিন্তু আনা হয়েছে। তো যাই হোক, যেহেতু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আলোচনা করতেছি, কেউ যদি আপনাকে বেদখল করে আপনার ইচ্ছার বাইরে বেআইনিভাবে, এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল করবে, সম্পত্তির আপনি মালিক না, আপনি কখনো সেখানে, ধরেন আপনি একজন ভাড়াটিয়া, আপনি চুক্তি মোতাবেক সেখানে আসতেন, আপনি জমির মালিক না, আপনাকে বাড়ির মালিক বেদখল করে দিল, আপনি কিন্তু 9 ধারার আশ্রয় নিয়ে সেখানে আপনি যাইতে পারবেন। 9 ধারাতে মামলা করার জন্য আপনাকে ইনটাইটেল হইতে হবে না ওনারশিপের, জাস্ট আপনি পজেশনে ছিলেন এতটুকুই দেখাইতে হবে। মামলা করার সময় হচ্ছে বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এই দুইটা সেকশন আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 রিকভারি ও পজেশন, 9 নাম্বারটা হচ্ছে যে সম্পত্তির দখল লাভ।
এখন আর কি কি প্রতিকার আছে, এরপরে যদি চলে যায় আপনি সরাসরি চলে যাবেন 12 নাম্বার সেকশনে। 12 নাম্বার বলতেছে যে আপনার চুক্তি প্রবল। তো নানা প্রকার চুক্তি হইতে পারে, নানা প্রকার শর্ত আছে, আমরা বায়না চুক্তিটা শুধু বোঝার জন্য নেই। তবে বায়না চুক্তির জন্য 21-এর এ বলতেছে অবশ্যই আমাদের বায়নামাটা কি হবে, বায়নামাটা লিখিত হইতে হবে এবং বায়নামার মধ্যে যত টাকা বাকি আছে মামলা করার সময় ওই টাকাটা আদালতে জমা করে মামলা দায়ের করতে হবে 12 ধারার অধীনে। কতদিনের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, তামাদি আইন বলতেছে যে 1 বছরের মধ্যে। তাহলে চুক্তি প্রবল আমরা 1 বছরের মধ্যে করতে পারবো। এরপরে গুরুত্বপূর্ণ এই আইনের সেকশন হচ্ছে সেকশন নম্বর 31। এখানে বলতেছে দলিল সংশোধন। এখানে যদিও বাংলা শব্দটা আমার পছন্দ না, এটা হচ্ছে যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিলের ইংরেজি হচ্ছে ডিড, জাস্ট বোঝার জন্য আমরা দলিল লিখলাম, ইংরেজি শব্দটাও মনে রাখবেন। যেমন আমাদের কাছে যে চেকগুলো আছে এগুলোও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। যে কোনো প্রকার চুক্তি হইতে পারে, যেই কোনো প্রকার কোনো একটা কাগজ হইতে পারে যেটা আমরা সংশোধন করতে পারবো। তবে এই সংশোধনে কিছু মানদণ্ড আছে, সেগুলো আপনি বিস্তারিত তখন আমরা পরে পড়ব। তবে মূল বিষয়টা হচ্ছে দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, এই ভুল ভ্রান্তিটা কন্ডিশনটা দেওয়া আছে, যদি সেখানে উভয় পক্ষের ভুল হয়, যদি সেখানে প্রতারণা হয়, এই 2 গ্রাউন্ডে আমরা দলিল সংশোধন করতে পারবো। এই জিনিসটা মনে রাখবেন, এর বাইরে অন্য কিছু না। এরপরে সেকশন নাম্বার 35 আমাদেরকে বলে যে আমরা কি করতে পারবো, চুক্তি রদ বা বাতিল করতে পারবো, রেসিশন করতে পারবো। ইংরেজিটা মনে রাখবেন, রেসিশন করতে পারবো। রেসিশন 35-এর অধীনে কত দিনের মধ্যে, তামাদি আইনের 113 নম্বর অনুচ্ছেদ বলতেছে যে 1 বছরের মধ্যে। সাথে তামাদিটা আমরা এই জন্য বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য ইজি হয় যারা সাধারণ ব্যক্তি আছেন। এরপরে সেকশন নাম্বার 39 এবং সেকশন নাম্বার 40 এই দুইটার অধীনে বলতেছে যে দলিল বাতিলের আমরা মামলা করতে পারবো। আংশিক হইতে পারে, সম্পূর্ণ হইতে পারে। আংশিক যদি হয় 40-এর অধীনে যাব, সম্পূর্ণ হইলে আমরা 39-এর অধীনে যাব। এক্ষেত্রে মামলাটা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। এখানেও আপনাকে কিন্তু কোর্ট ফিটা দিতে হবে, তাহলে ক্যান্সেলেশন অফ ডিড। এরপরে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা পাবো সেটা হচ্ছে যে আমাদের ডিক্লারেশন। সেকশন নম্বর 42 হচ্ছে ঘোষণামূলক মামলা, যাকে আমরা বলি ঘোষণামূলক মামলা। তাহলে এই যে কয়েকটা আমরা কথা বললাম, 1 নম্বরে কি সম্পত্তির যে আমরা রিকভারি অফ পজেশন, 2 নম্বর হচ্ছে দখল লাভ, 3 নম্বর হচ্ছে আমাদের চুক্তি প্রবল, 4 নম্বর হচ্ছে দলিল সংশোধন, 5 নম্বর চুক্তি রদ, 6 নম্বর দলিল বাতিল, 7 নম্বর হচ্ছে ঘোষণামূলক। এই 7টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই 7টা যদি আপনি মুখস্থ রাখতে পারেন আপনার জন্য যথেষ্ট। এর পাশাপাশি আর 2টা জিনিস আছে যদিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সেকশন নাম্বার 44 বলে যে তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ, আর আমাদের 52 থেকে 57 পর্যন্ত এখানে ইনজাংশন নিয়ে আলোচনা করে। এখানে টেম্পারারি বা অস্থায়ী ইনজাংশন এবং পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন নিয়ে আলোচনা করে। তো এইটা একটা পৃথক আলোচনা। তো এখানে মূলত পারপেচুয়াল বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন পাইতে পারি, কখন পাবো না, এই রিলেটেড বিস্তারিত আলোচনা করা আছে।